এই ঘটনাটি আহমদ নামের এক দরিদ্র ফল বিক্রেতা ছেলের সঙ্গে ঘটা সত্য একটি ঘটনা। রোজকার মতো আহমদ তার ফলের গাড়ি নিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। সে শহরে গিয়ে একটা ফলের গাড়িতে করে সমস্ত ফলগুলো বিক্রি করে প্রতিদিন বাড়িতে ফিরে আসেন। কিন্তু আহমদের সঙ্গে সেদিনকে যা ঘটেছিল তা তার জীবনকে অন্যরূপে বদলে দিয়েছিল। তার সঙ্গে কি ঘটেছিল সেটা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের সঙ্গে নিয়মিত থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি বেশি কথা বাড়াবো না, তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই আমাদের গল্পের পরবর্তী অংশে। বেশ দরিদ্র এবং গরিব আহমদ গ্রামের শেষ মাথার একটি ছোট্ট কুঠিরে বসবাস করতেন। সেখানে সে এবং তার অসহায় মা বসবাস করত। আহমদের মা এখন প্রায় অসুস্থ এবং বিছানা ধরা। সে তেমন কিছু করে খেতে পারতেন না, এমনকি সকালবেলা বের হওয়ার সময় রান্নাবান্নাটাও আহমদের করে দিয়ে যেতে হতো। ছোটবেলা থেকেই তার মাকে নিয়ে অনেক কষ্ট করে সে বড় হয়েছে। আহমদের বাবা ছোটবেলায় মারা যায়, তারপর আহমদের মা তাকে কষ্ট করে লালন পালন করেছে। কিন্তু আহমদ ছোটবেলা থেকেই চেষ্টা করতো তার মাকে সাহায্য করার জন্য। কিন্তু তার মা এর বাড়ি ওর বাড়ি কাজ করে, এই শহরে ওই শহরে কাজ করে যা রোজগার করে আনতো তা দিয়ে আহমদের ছোটবেলায় বড় করেছে সে। কিন্তু বড় হওয়ার পর আহমদ তার একটা ব্যবসা শুরু করেছে, সেটা হচ্ছে ফল বিক্রির ব্যবসা। শহর থেকে পাশের গ্রামেই আহমদের বাড়ি ছিল, সেহেতু প্রত্যেক দিন সকালবেলা আহমদ আড়তে চলে যেত তার ঠেলা গাড়িটা নিয়ে এবং ফল নিয়ে সারা দিন শহরের এদিকে ওদিকে বিক্রি করে বেড়াতো এবং রাত্রি হলে সে বাড়িতে ফিরে আসতো এবং ফিরে এসে তার মায়ের সেবা যত্ন করত। তার মা তার সারাদিন বাড়িতে একাই থাকতো, কিন্তু ইদানিং কিছুদিন হয়েছে তার মা বেশ অসুস্থ থাকে এবং রান্নাবান্না করতে পারে না, যার কারণে অনেক ভোর ভোর গিয়ে আহমদকে শহর থেকে ফলগুলো নিয়ে আসতে হয় এবং সকালবেলা রান্না করে তারপর তাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফলগুলো নিয়ে বের হতে হয়। প্রতিদিনকার মতো সে সকালবেলা ঘুম থেকে উঠে একদম ভোর ভোর আড়তে চলে গেল। ভোর ভোর না গেলে সে আড়তে মাল পাবে না, আর মাল নিতে হলে একদম সকাল সকাল যেতে হয়। তাদের বাড়ি থেকে আড়তটা 1 কিলোমিটার দূরে ছিল, যার কারণে তার সেখানে গিয়ে মাল নিয়ে আসতে কোনো সমস্যা হতো না। সে তার ভ্যানটা নিয়ে চলে গেল মাল নিয়ে আসার জন্য, যে ভ্যানে করে সে প্রত্যেক দিন শহরে গিয়ে মাল বিক্রি করত। সেই ভ্যানটা নিয়ে সে গিয়ে মাল নিয়ে আসে। সকালে গিয়ে সকাল 7টার ভিতরে আজকের যেসব মাল তার কেনার দরকার ছিল এবং যতটুকু কেনার দরকার ছিল সেইটুকু নিয়ে সে বাড়ির দিকে চলে আসলো। বাড়িতে এসে রান্নাবান্না করতে শুরু করলো, কারণ তার মায়ের জন্য রান্নাবান্না করে তাকে খাইয়ে তারপর তাকে বাড়িতে ফিরতে হবে। সকালবেলা প্রত্যেক দিনই ফজরের নামাজ পড়ে আহমদ ফলের দোকানে চলে যায় ফল কিনতে এবং ফল কেনা শেষে রান্নাবান্না করে তার মাকে খাইয়ে সে নিজে খেয়ে তার ফলের যে ভ্যানটা আছে সেটা নিয়ে শহরের দিকে চলে যায় সে। আহমদের প্রতিদিনকার রুটিন এই একটাই হয়ে গিয়েছিল। সেদিন খাওয়া দাওয়া শেষ করে তার ফলের ভ্যানটা নিয়ে সে শহরের দিকে রওনা দিল। শহরের এই গলি সেই গলিতে ঘুরে ঘুরে ফল বিক্রি করাই ছিল তার একমাত্র পেশা এবং সে সেটা করেই তার জীবিকা নির্বাহ করত। ইদানিং তার মায়ের শরীর একটু বেশি খারাপ যাচ্ছে, যার কারণে একটু বেশি ফল এনে রাত গভীর পর্যন্ত সে সেই ফলগুলো বিক্রি করত শহরের অলিগলিতে। সাধারণত অন্যান্য দিন সন্ধ্যা হলেই সে শহর থেকে বাড়িতে ফিরে আসতো। শহর থেকে তাদের বাড়ির রাস্তা খুব বেশি দূরে না, তবে যে রাস্তা ধরে সে আসে সেই রাস্তাটা একটু নীরব এবং শুনশান, কারণ তাদের গ্রামের যে রাস্তাটা সেই গ্রামের দিকে আসতে একটু নীরব রাস্তা দিয়ে এদিকে আসতে হয়। আর যে যদি মূল পাকা রাস্তা ধরে ঘুরে আসতে হয় তাহলে অনেকটা পথ পেরোতে হয় তাকে। কিন্তু আহমদ সবসময় এই কাঁচা রাস্তা এবং মাটির রাস্তা ধরে বাড়িতে ফিরে আসার চেষ্টা করে এবং জঙ্গলের রাস্তা ধরে। সেদিনকে আহমদ অনেক রাত পর্যন্ত ফল বিক্রি করছিল, কারণ তার মায়ের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। কিছুদিন পরে শহরে গিয়ে তার মায়ের চিকিৎসা করাতে হবে, তা না হলে তার মা সবসময় শুধু বলে তার শরীর খারাপ লাগছে। একটা ডাক্তার না দেখালে তার মা হয়তো আর বেশি দিন সুস্থ রাখতে পারবেন না। আহমদ সেদিনকে অনেক রাত পর্যন্ত তার ফলগুলো বিক্রি করে ফলের ভ্যানটা নিয়ে সমস্ত কিছু গুছিয়ে বাড়ির দিকে রওনা দিল। তখন রাত 9টা-10টা বাজে। আহমদ অনেকটা দেরি করে ফেলেছে আজকে। অন্যান্য দিন সাধারণত সে সন্ধ্যা লাগা মাত্রই বাড়িতে ফিরে আসে, কারণ তার মা বাড়িতে একা থাকে।
যদিও তার মা একা একা খাবার বেড়ে খেতে পারে, কিন্তু সে নিজে তার মাকে খাইয়ে দেয়। এই কারণে তার মাকে বলে এসেছে, মা আমার ফিরতে একটু দেরি হবে, তুমি খাবার দাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? তার মা সেটা কয়েকদিন ধরে করছে। আহমদ ভ্যানটা নিয়ে বাড়ির দিকে আসতে শুরু করলো। সে আস্তে আস্তে করে ভ্যান চালিয়ে আসছিল। আজকে যে ফলগুলো সে নিয়ে এসেছিল প্রায় সব ফল বিক্রি করা প্রায় শেষ, অল্প কিছু ফল আছে। সেই ফলগুলো সে আগামীকালকে যদি ভালো থাকে তাহলে সেগুলো কম দামে বিক্রি করে দিবে, আর নতুন তাজা যে ফলগুলো আছে সেগুলো সে ভালো দামে বিক্রি করবে। আহমদ সবসময় সৎ এবং নেক একজন ছেলে। সে কখনোই কাউকে খারাপ অথবা পচা ফল দেয় না। তারা নিজেরা খেলেও ওই ফলগুলো কাউকে খাওয়ান না। আহমদ দেখলো আজকে অল্প কয়টা ফলই বেঁচেছে, আর আজকে ভালোই লাভ হয়েছে। এই ফলগুলো তাহলে এসে তার মাকে খেতে দিবে। এমনিতেও তার মাকে টুকটাক দেয়, তবে আজকে এই ফলগুলো বেশি করে বাসায় রেখে দিবে, আর আগামীকালকে নতুন ফল এনে সেগুলো বিক্রি করবে। আহমদ রিক্সা চালিয়ে তার সে ভ্যান চালিয়ে সেটা ভাবতে ভাবতে বাড়ির দিকে আসছিল। ঠিক সেই মুহূর্তে চারিদিকে প্রচন্ড পরিমাণ বাতাস হতে শুরু করে। বাতাসের মধ্যে আহমদ দেখে যে বাড়িতে পৌঁছানোর আগেই আশেপাশে বৃষ্টিতে ভরে যাবে। তার বাড়ির প্রায় 2 গ্রাম আগে এসেছিল। এতক্ষণে এতগুলো রাস্তা সে পার হতে পারবে না, তার আগেই বৃষ্টি চলে আসবে। আহমদ তখন চিন্তা করলো এখানে কোনো একটা গাছের নিচে দাঁড়িয়ে খানিকক্ষণ বিশ্রাম করা উচিত, কারণ বৃষ্টির ভিতরে ভিজে সে যেতে পারবে না। ঠিক তখনই রাস্তার পাশে বিরাট আকৃতির এক বট গাছ সে দেখতে পেল। রাস্তাটা বেশ পুরাতন রাস্তার কাছে ছিল এবং কাঁচা রাস্তা, বেশ শুনশান রাস্তা। জঙ্গলের রাস্তা বলে এদিক দিয়ে রাত্রেবেলা ঠিক তেমন কেউ যাতায়াত করে না। তবে আহমদ এদিক দিয়ে আসে, কারণ তাড়াতাড়ি এদিক দিয়ে বাড়ি ফেরা যায়। আর অন্য রাস্তা ঘুরে যেতে গেলে প্রায় 7-8 কিলোমিটার তাকে সেই ভ্যানটা চালিয়ে তারপর যেতে হয়। এদিক দিয়ে গেলে সে 3-4 কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যেতে পারে, যার কারণে এই শুনশান জঙ্গলের রাস্তা ধরে সে প্রতিদিন থেকে আসে। তবে আজকে সে যখন সেখানে বৃষ্টির মধ্যে দাঁড়ালো, বেশ খানিকক্ষণ পর বৃষ্টি থেমে গেল। আহমদ যখন ভ্যানের কাছাকাছি যাবে, ঠিক সেই মুহূর্তে পাশ থেকে একটা কান্নার শব্দ তার কাছে আসে। আহমদ তখন বুঝতে পারে না কি ব্যাপার, একটা কান্নার শব্দ আসছে, কেউ হয়তো আশেপাশে কান্না করছে। আহমদ চিন্তা করলো যে কান্নাটা কোথায় করছে সেটা সে দেখতে যাবে। জঙ্গলের ভিতরে এত রাত্রেবেলা নিশ্চয়ই কেউ কোনো বিপদে পড়েছে। আহমদ আশেপাশে খুঁজতে শুরু করলো। তখনই তার মাথায় আসলো কোনো খারাপ কোনো কিছু নয় তো। আহমদ সেই মুহূর্তে গাছের গোড়ায় বসে থাকতে দেখলো জলজল করা একটা মেয়েকে। তার শরীরে এক দুর্বিক আলো জলজল করছে। আহমদ দেখলো মেয়েটা সেখানে চুপচাপ বসে আছে। তখন সে মেয়েটার কাছে গিয়ে বলল যে আপনার কি হয়েছে, আপনি কান্না করছেন কিসের জন্য? মেয়েটা এক মুহূর্তের জন্য তার চোখটা আহমদের দিকে সরানোর সঙ্গে সঙ্গে আহমদ মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মেয়েটা ছিল খুবই রূপবতী এবং সেই সঙ্গে মায়াবতীও বটে। তার দিকে তাকালে যে কেউ তার থেকে চোখ সরাতে পারবে না খুব সহজে। আহমদ মেয়েটার দিকে তাকিয়ে বলল কি যে আপনার কি হয়েছে, আর আপনি এখানে বৃষ্টিতে ভিজছেন কিসের জন্য? মেয়েটা তখন কাঁপছিল তার শরীর। মেয়েটা তখন বলল, আমি এই জঙ্গলের রাস্তা ধরে হাঁটার সময় আমার পায়ের ভিতরে একটা কাঁটা ঢুকে গিয়েছে। কাঁটাটা আমি কোনোভাবে বের করতে পারছি না, আর এখান থেকে যেতেও পারছি না। মাঝখানে বৃষ্টি ফেলছে, বৃষ্টির মধ্যেই আমি এখানে এরকম ভাবে বসে আছি, আমাকে একটু সাহায্য করুন। আহমদ তখন মেয়েটার কাছাকাছি এগিয়ে গেল, দেখলো মেয়েটার পায়ের ভিতরে বেশ গভীর করেই ভালোভাবে কাঁটাটা ঢুকেছে। আহমদ তখন মেয়েটাকে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি কাঁটাটা বের করে দিচ্ছি, আপনি চুপ করে বসুন। মেয়েটা তখন তার চোখ বন্ধ করে ফেলল। আহমদ মেয়েটার পা থেকে সেই কাঁটাটা তুলে ফেলল। আহমদের সঙ্গে একটা লাইট থাকে, সে বাড়িতে ফেরার পথে যেহেতু রাত হয়ে যায় সেহেতু সেই লাইট দিয়েই সে সমস্ত রাস্তা দেখে। সে মেয়েটার দিকে আবার আলোটা মারল। এমনিতেও মেয়েটার গায়ে এক ধরনের চকমকে আলো জ্বলছিল। আহমদ তখন বলল যে আমি কাঁটাটা বের করে দিয়েছি, আর এখন রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা আপনার বাসা কোথায় বলুন, আমি আপনার বাড়িতে নামিয়ে দিয়ে আসছি। তারপর না হয়। মেয়েটা বলল যে আমার বাসা এদিকে। সে জঙ্গলের দিকে ইঙ্গিত করতে শুরু করলো। জঙ্গলের ভেতরের দিকে একটা রাস্তা চলে গিয়েছে। আমি তখন বললাম যে এদিকে, আমি তো সোজা যাব। মেয়েটি বলল আমি এদিকে যাব, আসলে আমি হাঁটতে পারছি না। মেয়েটা আসলে হাঁটতে পারছিল না। আমি তখন মেয়েটার হাত ধরলাম। মেয়েটা আমার হাতের উপর ভর দিয়ে সে তখন হাঁটতে শুরু করলো। আমি বললাম আপনি রাস্তার এখানে একটু দাঁড়ান, আমি আসছি। এই বলে আমি চলে গেলাম আমার ভ্যানের দিকে। মেয়েটা তখনও সেখানে দাঁড়িয়েছিল। আহমদ নিজে তার ভ্যানের দিকে গিয়ে তখন আবার ফেরত যখন আসলো, দেখলো মেয়েটা সেখানে চুপচাপ বসে আছে। আহমদ তখন বলল যে আপনি আসুন, আসলে আমি একজন ফল বিক্রেতা, তো ফল বিক্রি করি। মূলত এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনলাম আপনি কান্না করছেন, এই জন্য মূলত আপনার কাছে এসে আপনাকে সাহায্য করলাম। আপনি আমার ভ্যানে চড়ে বসুন। আজকে অবশ্য সব ফল বিক্রি হয়ে গিয়েছে, আপনি এখানে বসলে আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে আসতে পারি। মেয়েটা তখন বলল আচ্ছা ঠিক আছে।
আহমদের সাহায্য নিয়ে মেয়েটা ভ্যানের উপর চড়ে বসলো। ভ্যানটা চলতে শুরু করলো। আহমদ তখন বলল, আপনি এই ঘন জঙ্গলের ভিতরে এত রাত্রিবেলা কি করছিলেন? মেয়েটা তখন বলল, রাত্রে না, আমি বিকেলবেলায় এসেছিলাম, কিন্তু এই কাটা আমি সত্যি সারতে পারছিলাম না। আহমদ বলল যে এত কষ্ট করে এতক্ষণ বসেছিলেন, আমি যদি না আসতাম তাহলে আপনি কাটা বের করতেন না। মেয়েটা বলল, না, আমার ভয় লাগছিল খুব, আমি কিভাবে টেনে বের করব, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আপনি যখন আচমকা টেনে বের করে ফেললেন ওইটা আমি করতে পারতাম না। তারপর আহমদ মেয়েটার নাম জিজ্ঞেস করলো, বলল, আপনার নাম কি? মেয়েটি বলল, আমার নাম সুমাইয়া। আহমদ বলল, আচ্ছা, খুব সুন্দর নাম। সুমাইয়া নামের আমাদের এক বোন ছিল, তিনি ঢাকায় চলে গিয়েছেন। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে। বলতে বলতেই আহমদ খেয়াল করলো সে বিশাল আকৃতির একটা বড় প্রাসাদের সামনে চলে এসেছে। এটা একটা পুরাতন রাজবাড়ি, তাদের পাশের গ্রামে এই রাজবাড়িটি অবস্থিত। তবে এখানে কেউ থাকেন না, এই জঙ্গলের ভিতরে রাজবাড়িটা অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে। সুমাইয়া মেয়েটি তখন বলল, আমাকে এখানে নামিয়ে দিন। তখন আহমদ বলতে শুরু করলো, এইখানে এইখানে নেমে কি করবেন? এটা তো জঙ্গলের পুরাতন একটা বাড়ি, এখানে তো কেউ থাকে না। মেয়েটি বলল যে, না, আমি এখানেই নামবো, আমরা এখানেই থাকি, আমরা খুব গরিব, তো এই জন্য আমি এবং আমার পরিবার এখানেই থাকি, আমাদের কোনো যাবার জায়গা নেই। আমি তখন কথা বলতেই তখন আহমদ বলল কি যে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তবে রাত বেরাত বাইরে বের হবেন না, এই রাস্তাটা খুব বেশি ভালো না, খুব বাজে পরিবেশ, ঠিক আছে? এদিকে রাত্রেবেলা কেউ থাকে না, কোনো বিপদে পড়লে কেউ আপনাকে হেল্প করতে আসবে না। তখন সুমাইয়া বলল, কেন, আপনি আসবেন না? আহমদ তখন বলল কি যে হ্যাঁ, তা তো আসবই, তবে সাবধানে থাকবেন, ঠিক আছে? তাই বলে আহমদ সেদিনকে গাড়িটা চালিয়ে বাড়িতে চলে আসলো। আসার পর দেখলো তার মা তখনও না খেয়ে বসে আছে তার ছেলের জন্য। আহমদ বলল, আম্মা, তুমি এখন পর্যন্ত না খেয়ে কেন বসে আছো? তোমাকে বলেছি না না খেয়ে বসে থাকবে না? আহমদ তখন তার মাকে কথা বলতে তার মা বলল যে, আহা, তুই না আসলে আমার খেতে ভালো লাগে না, আর একা একা আর কতক্ষণ বসে থাকবো, ভাবলাম যে তুই আসবি, কিন্তু তুই আসছিলি না, এত সময় পেরিয়ে গিয়েছে, সারাদিন একা একা থাকি। আহমদ তার মায়ের কথা শুনে বলল কি যে, আচ্ছা ঠিক আছে, মার কিছুদিনই তো, কিছু টাকা জোগাড় করে তারপর তোমাকে ডাক্তার দেখালে তখন আর কোনো সমস্যা হবে না। আহমদ তার গাড়িটা পাশে রাখলো, রেখে ফলের টুকরিটা ভিতরে ঢোকালো। তারপর খাবার বের করে গরম করে তার মাকে খেতে দিল। তার মা সেগুলো খেলো এবং বলল যে, আর কতদিন এভাবে একা একা থাকবি বল, একটা বিয়ে কর, বিয়ে করে এবার ঘরে বৌমাকে নিয়ে আয়, তাহলে তোকে এত কষ্ট করে এত কিছু করতে হয় না। আহমদ তখন বলল যে, না মা, এখন আমি বিয়ে করব না, আর বিয়ে করলে আমি পরবর্তীতে করব, আর তোমাকে যদি সে মারধর করে বা সে যদি ভালো না হয়, খারাপ হয়, তখন তোমাকে আমি তার কাছে তো রেখে যেতে পারবো না, তাই না? তখন আহমদের মা বলল, এমনটা তো নাও হতে পারে, আমার সেবা যত্ন তো করতে পারে, তাই না? সেই মুহূর্তে আহমদ বলল, আচ্ছা ঠিক আছে মা, ভেবে দেখবো, এখন খাও তো তুমি। আহমদের মাথায় অনেক টেনশন, তার মধ্যে বিয়ের সাথে চিন্তা কোনোভাবেই আসা হয়তো কোনো স্বাভাবিক কোনো বিষয় না, কারণ এই মুহূর্তে সে বিয়ে করতে পারবে না। আহমদ ওদিনকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ল। ঘুমানোর আগে সে ছোটবেলার কথা চিন্তা করতে শুরু করলো। ছোটবেলায় সে কত হাসি খুশি থাকতো, এই বাড়িটাই তখন একদম নতুন ছিল। তার আব্বা মেলা থেকে তাকে নানান জিনিসপাতি কিনে এনে দিত, সেই সঙ্গে দোকানে তার আব্বার সঙ্গে সে লেগেই থাকতো। তার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আহমদ পড়াশোনা করে বড় কোনো অফিসার হতে পারত, কিন্তু সবই কপালের দোহাই, এবং কপালেই তাকে দারিদ্রতার মধ্যে এত পর্যন্ত নিয়ে এসেছে, এবং একটা দারিদ্রতার মধ্যেই সে বড় হয়েছে। আহমদ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা উঠে সে চিন্তা করতে শুরু করলো সেই মেয়েটির কথা। মেয়েটির কথা আসলে তার রাত্রেবেলা প্রায় ভুলে গিয়েছিল। আহমদ চিন্তা করলো, মেয়েটি আসলে কি ওখানে থাকে? বেশ অদ্ভুত, মেয়েটি খুব সুন্দরী। প্রথম দেখায় আহমদের মেয়েটিকে খুব ভালো লেগেছে, কারণ ভালো লাগার মতোই চেহারা এবং কথাবার্তা তার, এত সুন্দর করে কথা বলে। আহমদ মুহূর্তের ভিতরেই তার প্রেমে পড়ে গিয়েছে নাকি কে জানে, তবে তাকে খুব ভালো লাগতে শুরু করলো আহমদের। প্রথম দিন দেখেই মেয়েটিকে এত মায়াবী লাগছিল। আহমদ মনে করলো, না থাক, ওরা ওইখানেই থাক, আমার ওইখানে যাওয়া উচিত হবে না। এরপরে আহমদ 2-3 দিন ফল বিক্রি করার জন্য শহরে গেল এবং গভীর রাত্রে বাড়িতে ফিরে আসলো, তবে মেন রাস্তা ধরে, ওদিক দিয়ে আসলো না। এর কয়েকদিন পরে আহমদ তার মাকে নিয়ে শহরে ডাক্তার দেখালো এবং ডাক্তার তাকে কিছু ওষুধ দিল। আহমদ চিন্তা করলো, এখন হয়তো আর অতিরিক্ত রোজগারের দরকার নেই, সেহেতু সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। আজকে চিন্তা করলো জঙ্গলের ওই রাস্তা ধরে তাড়াতাড়ি যাবে, কারণ বাড়িতে ফিরে একটু বিশ্রাম করবে। আহমদ তার ফলের টুকরিটা নিয়ে সেদিক দিয়ে আসছিলই, ঠিক আচমকা সেই মুহূর্তে আহমদকে মেয়েটা ডেকে ওঠে। আহমদ তাকে দেখে সুমাইয়া তার দিকে এগিয়ে আসছে। সুমাইয়ার পরনে এক ধরনের খুব চমৎকার জামা, দামি জামা দেখে মনে হচ্ছিল,
কিন্তু সুমাইয়া যে বললো তারা নাকি গরিব, কিন্তু এরকম তার পরনে সুন্দর দামি জামা, আর সে এগিয়ে আসছে। সেই মুহূর্তে সুমাইয়া বললো কি যে তোমার কাছে কি কি ফল আছে বলো তো। আহমদ বলল, আমার কাছে সবই আছে, আপেল আছে, কমলা আছে, তারপরে আরো অনেক কিছু আছে দেখো। সুমাইয়া বলল, আমাকে সবকিছুই 1-1 কেজি করে দাও। তারপর আহমদ মাপতে শুরু করলো। এক পর্যায়ে সুমাইয়া সেই জিনিসগুলো নিয়ে আহমদকে টাকা দিয়ে তারপর চলে গেল। বললো কি যে তুমি কালকে ওইখানে আসবে তো, তোমার কাছ থেকে কালকে আমি ফল কিনবো, ঠিক আছে? তুমি কালকে এসো কিন্তু, হ্যাঁ। তখন সুমাইয়াকে বলার পর সে বলল, আমি এদিকে আসবো, কিন্তু তোমার সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের লাগে। আহমদ জিজ্ঞেস করেছিল যে এত ফল দিয়ে কি করবে, সে না বলেই সোজা চলে গেল। সেই মুহূর্তে আমাদের মনে পড়লো, তখন সে সুমাইয়াকে ডাক দিল, সুমাইয়া শোনো। পেছন দিক থেকে সুমাইয়া ডাক শুনে বলল, কি হয়েছে? তখন আহমদ বলল, তোমার পায়ের ব্যথা সেরেছে? সুমাইয়া বলল, হ্যাঁ সেরেছে। সুমাইয়া আহমদের বয়সের কাছাকাছি এবং একই রকমের দেখতে। সুমাইয়াকে দেখতে আহমদের খুব ভালো লাগে এবং খুব পছন্দ হয় তাকে, কারণ মেয়েটি আসলে খুবই চঞ্চল এবং লাবণ্যময়। তার চেহারার দিকে তাকালে যে কেউ তার মুখ থেকে চোখ সরাতে পারবে না, এরকম সুন্দর চেহারা তার। শুধুমাত্র তাই, তার চোখগুলো একদম নীল বর্ণের, ভেতরের মণিগুলো একদম নীল। এরকম চোখ এর আগে আহমদ কোনোদিন কারোর চোখে দেখেনি। সত্যি এত চমৎকার লাগছিল তাকে দেখতে। ফলগুলো দিয়ে আহমদ তখন বাড়ির দিকে চলে আসলো। বাড়িতে আসার পর সে তার বাড়ির পাশে ছোট্ট একটা মাচালি ছিল, সেখানে শুয়ে সে আকাশের দিকে তাকিয়েছিল। তাদের বাড়িটা বেশ শুনশান এবং ফাঁকা। আশেপাশে বাড়িঘর দূর অল্প একটু সামান্য দূরে আছে, মানে একদম শেষ মাথার বাড়ি। তারপরে বিরান ভিটা, এখানে আহমদরা বসবাস করে। সন্ধ্যার পর খাওয়ার পরে সে সেখানে বসে জ্যোৎস্নার আলো দেখছিল। তখন সে সুমাইয়ার কথা মনে করতে শুরু করলো, কারণ সুমাইয়া মেয়েটা আসলে খুব সুন্দরী এবং সে খুব সুন্দরভাবে হেসে কথা বলে। সেদিনকে আচমকা যখন সে সুমাইয়াকে দেখেছিল, তখনই তার কেন যেন ভালো লেগে গিয়েছিল। আর আজকে ফল কিনতে দেখে আসলেই তার মনে কেমন যেন একটা অন্যরকম বাসি বাজতে শুরু করলো। কারণ হচ্ছে সুমাইয়া তাকে বলেছে আগামীকালকে যদি এখানে আসি তাহলে যেন তার সঙ্গে দেখা করে যায় এবং এদিক দিয়ে যেন আসি। সুমাইয়া তাকে ট্র্যাক করছে, তার মানে আগামীকালকে এখান দিয়ে আসার একটা অন্যরকম সুযোগ সে পেয়ে গেল। সাধারণত এই জঙ্গলের রাস্তা ধরে কেউ আসে না বিদায় আহমদ এদিক দিয়ে না আসার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সুমাইয়া যখন বলেছে এদিক দিয়ে আসার জন্য, সেহেতু সে প্রত্যেক দিনই আসবে। তাকে যতটুকু অংশ দেখা যায় ততটুকুই যেন তার ভালো লাগে। পরের দিন সে একইভাবে বিকেলবেলা সেই রাস্তা ধরে আসছিল। তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। অনেকক্ষণ সে সুমাইয়ার জন্য সেখানে অপেক্ষা করেছে, কিন্তু যখন মাগরিবের আজান হলো তখন সে খেয়াল করলো সুমাইয়া তার দিকে এগিয়ে আসছে এবং খুব দ্রুত গতিতে তার কাছাকাছি পৌঁছে গেল। সুমাইয়ার পরনে আজকে নীল রঙের এক সুন্দর জামা। জামাটার সঙ্গে তার শরীরের কালার একদম খুব সুন্দর ম্যাচ করেছে, কারণ জামাটা খুব অসাধারণ সুন্দর। সেই সঙ্গে তার নিজের চেহারা, শরীর এত পরিমাণ ফর্সা, আর তাকে জামাটাতে এত মানিয়েছে। আহমদ তখন তাকে দেখে বলল কি যে, তোমাকে সত্যিই খুব সুন্দর লাগছে। এই জামাটা তুমি কোত্থেকে কিনেছো? আচ্ছা সুমাইয়া, তুমি না বললে তোমার বাবা মা অনেক গরিব, তাহলে? সুমাইয়া তখন বলল, আমি কখন সেটা বললাম? বললাম আমরা এখানে থাকি, এখানে আমাদের কোনো ঘর বাড়ি নেই, এই জন্য আমরা এখানে থাকি। সুমাইয়ার এই কথা শুনে তখন আহমদ বলল, আচ্ছা বুঝতে পেরেছি, না তোমার কাপড় দেখে বোঝা যাচ্ছে তোমরা খুব বড়লোক ঘরের মেয়ে। সুমাইয়া তখন বলল, বড়লোক গরিব বুঝি না, আমি ওই সমস্ত মাপকাঠিতে মানুষজন বিবেচনা করি না। আজকে তোমার কাছে কি কি ফল আছে? সমস্ত ফলগুলো দেখালাম। সুমাইয়া সবগুলো ফল 1-1 কেজি করে নিল, নিয়ে বলল কি যে, আচ্ছা তুমি খুব ভালো একটা ছেলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো শুনলাম, আর এরকম ভাবে মায়ের সেবা যত্ন করো, তুমি এত কষ্ট করো, বিয়ে করছো না কিসের জন্য? সুমাইয়া এই কথা শুনে তখন আহমদ বলে উঠল, বিয়ে তো করবোই, কিন্তু মেয়ে তো খুঁজে পাওয়া লাগবে, তাই না? সুমাইয়া যাওয়ার সময় বলল, মেয়ে খুঁজে পাচ্ছ না? আশেপাশে কত মেয়ে আছে। আহমদকে কোনো একটা হিন্টস দিয়ে গেল মনে হচ্ছে। সুমাইয়া তখন ফলগুলো নিয়ে দৌড়ে বাড়ির দিকে, মানে সেই রাস্তা ধরেই চলে যেতে শুরু করলো। এরকম করে প্রত্যেকদিন আহমদ বাড়ি আসে, সুমাইয়ার সাথে কথা বলে এবং বাড়িতে এসে তার কথা শুধু চিন্তা করে। সুমাইয়া এক একদিন এক একভাবে তাকে কথা বলে এবং নানানভাবে সুন্দরভাবে হেসে কথা বলে। প্রত্যেকদিন নতুন নতুন জামা পরে আসে। এর আগের দিন যে জামা পরেছে, পরের দিন সে সেই জামা পরে না, অন্য রকমের জামা পরে। কি অদ্ভুত বিষয়! সুমাইয়া তাহলে বড়লোক মনে দেখেই মনে হচ্ছে। আর ওই বাড়িতে যেহেতু থাকে, সম্ভবত ওরা এখানে বেড়াতে এসেছে এবং ওই পুরাতন বাড়িটা আসলেই বড়লোকদের বাড়ি এবং সেটা পরিষ্কার করে হয়তো ওরা থাকা শুরু করেছে। হয়তো আহমদ সেটা জানতো না। এরকম করে আহমদ বেশ কিছুদিন একটু ব্যস্ত সময় কাটালো। কারণ হচ্ছে তার ফল বিক্রি করে আস্তে আস্তে আসার পথে সুমাইয়ার সঙ্গে দেখা হতো। এর পরের দিন যখন সুমাইয়া আসতে, মানে ওই জায়গা দিয়ে যখন আহমদ ফল বিক্রি করতে করতে আসছিল, অনেকক্ষণ অপেক্ষা করেও সে সুমাইয়ার দেখা পেল না।
বিগত 2 সপ্তাহ ধরে টানা সে সুমাইয়ার সঙ্গে দেখা করছে এবং সুমাইয়া তার ওইখান থেকে কোনো না কোনো ফল সেখান থেকে নিয়েই যায় এবং সে ফল নিয়ে তার বাড়িতে গিয়ে কি করে জানি না, তবে তার খুব বেশি বিক্রি হচ্ছে। আহমদ মেয়েটার কথা চিন্তা করতে শুরু করলো। এই কয়েকদিনে তাকে সে নিয়মিত দেখে, কথা বলে এবং গল্পও করে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে সে তার ভ্যানের সামনে দাঁড়িয়ে গল্প করে। আহমদ যে তার প্রতি একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে সেটা আহমদ খুব ভালোভাবে বুঝতে পারছে এবং তাকে যে আহমদ পছন্দ করে ফেলেছে এটা বলার অপেক্ষা রাখে না। তবে মেয়েটা বেশ সুন্দরী ছিল এবং সেই সঙ্গে সে আসলেই অনেক বড়লোক ঘরের মেয়ে মনে হচ্ছে, শহর থেকে এসেছে, এই জন্য তার দিকে নজর দেওয়া উচিত না। যাই হোক, এরকম করে বেশ কয়েকদিন সময় কেটে গেল এবং একদিন দেখলো সুমাইয়া সেখানে আসলো না। এরকম করে 2 দিন 3 দিন সুমাইয়া আর আসছে না। কি আশ্চর্য বিষয়, সে আসছে না কিসের জন্য? আহমদের তাকে না দেখলে যেন কোনো কিছু ভালো লাগছিল না, কারণ সে আসবে, তার সঙ্গে কথা বলবে, এটাই যেন প্রত্যেকদিনকার নিয়ম হয়ে উঠেছিল। কিন্তু 3 দিন ধরে সে আসছে না, এটা সে চিন্তা করতে শুরু করলো। এর পরের দিন ছিল শুক্রবার। সাধারণত শুক্রবারের দিন সে শহরে ফল বিক্রি করার জন্য যেত না, আশেপাশের বিভিন্ন মসজিদের বাইরে বিক্রি করত এবং সেখানে বেশ ভালো বিক্রি হতো। আর সে চিন্তা করলো আজকে সে বিশ্রাম নেবে, আজকে কোথাও সে যাবে না। মেয়েটা কেন আসছিল না সেটা ভেবেই আহমদের দিন যেন একদমই কাটছিল না। আহমদ চিন্তা করলো আজকে সে যাবেই, যেভাবেই হোক আজকে সে নামাজের পরে তার বাড়িতে যাবে। সে জুমার নামাজ পড়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাড়িটা একটু দূরে ছিল। সে হাঁটতে হাঁটতে সে বিশাল আকৃতির বড় বাড়ির সামনে চলে আসলো। বাড়িটা বাইরে থেকে দেখতে একদম পরিত্যক্ত লাগে, কিন্তু বাড়িটা তো অনেক বছর ধরে পরিত্যক্তই। ছোটবেলা থেকেই আহমদ দেখে আসছে, এই বাড়ি সম্পর্কে শুনেছেও সে। এখানে কেউ থাকে না, একদম জঙ্গলের ভিতরে একটা বাগান বাড়ি। আগে যারা থাকতো তারা এখন শহরে থাকে। অনেক বছর আগে, তারও জন্মের আগে তার বাবার কাছ থেকে শুনেছিল। কিন্তু বাড়িটির গেট খুলতেই সে খেয়াল করলো একটা হালকা গরম হাওয়া তার আশপাশ দিয়ে বয়ে যেতে লাগলো। এরকম একটা পুরাতন বাড়ি, গেটটা মনে হচ্ছে অনেক বছর ধরে খোলা হয় না, প্রায় জং ধরেই গিয়েছে। কিন্তু বাড়ির ভিতরে পা রাখতেই কেমন যেন একটা অনুভূতি তার হতে শুরু করলো। বাড়ির বাহিরে থেকে ভিতরে যখন সে ঢুকলো তখন খেয়াল করলো আশেপাশে পাতা পড়ে আছে। মেয়েটা কি এখনো এখানে আছে নাকি তারা চলে গিয়েছে? আর এখানে যদি কেউ থেকেই থাকে তাহলে এরকম শুনশান্ত থাকার কথা না। আহমদ সেটা চিন্তা করে একটু দুশ্চিন্তায় পড়ে গেল। তবে সে দেখলো কি যে সামনে গেটটা যেখানে দেওয়া আছে সেই গেটে পার করে সে যখন সামনে যাবে সেটা খোলা যাবে। সে বাড়ির মূল ফটকের সামনে গেল। সেখানে যাওয়ার পর সে গেটে টোকা দিল, কিন্তু গেটের ভেতর থেকে কেউ খুলছিল না। আর মনে হচ্ছিল যে বাইরে তালা দেওয়া না, কারণ গেটটা খোলা ছিল। সেটা দেখে সে সামনে এগিয়ে এসেছে। সামনে যখন সে এগিয়ে আসলো এবং গেটটা অনেকক্ষণ টোকা দেওয়ার পর যখন কেউ খুলল না, তখন আহমদ গেটটা হালকা ধাক্কা দিতেই মূল গেটটা খুলে গেল। বিশাল আকৃতির সেই দরজা। তারপর আহমদ চমকে গেল, কারণ বাড়ির ভেতরটা বেশ সুন্দর করে সজ্জিত ছিল, কিন্তু বাহিরে এরকম কিসের জন্য? কালকে তো ঝড় বৃষ্টিও হয়নি যে এরকম অবস্থা হয়ে যাবে। দেখে মনে হচ্ছে বাহিরে অনেক বছর কোনো ঝাড়ু দেওয়া হয় না। তার মানে কি ঘরের ভিতরে যারা থাকে সেগুলোই ঝাড়ু দেওয়া, নাকি অন্য কোনো কিছু? আহমদ ঘরের ভিতরে পা রাখলো। ঘরের ভিতরটা ছিল একদম শীতল। বাইরে যেরকম গরম বা ওরকম পরিবেশ ঘরের ভেতরে নেই। ঘরের ভেতরটা বেশ সজ্জিত এবং সেই সঙ্গে বসার জন্য স্থান রয়েছে এবং ঘরের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আহমদ পাঞ্জাবি এবং টুপি পরেছিল। সে যখন একটু সামনে আসলো, সামনে আসতে দেখলো ঘরের ভিতরটা একদম ঠান্ডা এবং চুপচাপ। বাহিরের আলো ঘরের ভিতরে আসছে। কিছু পাখি উপর দিয়ে উড়ে গেল। পাখিগুলো এখানে বসবাস করে। আহমদ ঘরের ভিতরে যখন ঢুকলো এত সুন্দর পরিপাটি দেখে সে আসলে চমকে গেল। তারপর আহমদ খেয়াল করলো দোতলার সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে আসছে সুমাইয়া। সে সুমাইয়ার দিকে তাকিয়ে আছে। সুমাইয়া খুব দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নেমে তার কাছে আসলো। এসে বলল, আরে আহমদ, তুমি এখানে? তখন আহমদ বলল, আসলে তোমাকে কয়েকদিন ধরে দেখছিলাম না তো, এই জন্য চিন্তা হচ্ছিল তোমার জন্য। তখন সুমাইয়া বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো। কিন্তু সুমাইয়াকে দেখতে আজকে ভিন্ন রকম লাগছিল। তার শারীরিক গঠন, তার পোশাক পরা এবং সেই সঙ্গে তার চেহারার মধ্যে এক ধরনের রহস্য ছিল। আহমদ তার চোখের দিকে তাকিয়ে দেখল চোখ একদম সম্পূর্ণ নীল হয়ে আছে এবং তার দিকে তাকিয়ে এক রহস্যময় জিনিস সে অনুভব করলো। আহমদ সেখানে বসলো। মেয়েটা বেশ খানিকক্ষণ পর একটা মিষ্টি জাতীয় খাবার আহমদের দিকে নিয়ে আসলো। তারপর তাকে খেতে দিল। মিষ্টিটা বেশ সুস্বাদু ছিল। খেতে একটা কেকের মতো, আবার অন্য জিনিসের মতো লাগে। খুব সুস্বাদু জিনিসটি। আহমদ জিনিসটা খুব নরম করে, মানে খুব তৃপ্তি করে খেলো। খাওয়ার পরে সে মেয়েটার সঙ্গে গল্প করতে শুরু করলো। বলল যে, আচ্ছা তুমি এখানে থাকো, তোমার পরিবারের আর সবাই কোথায়? তখন মেয়েটি বলল,
আরও আছে, তবে আমি এখানে একাই আছি এখন। ওরা সকলে বাইরে গিয়েছে, তবে তুমি এখানে আসবা সেটা তো আমাকে বলোনি। আর এখানে না বলে এসো না, ঠিক আছে? কারণ কখন পরিবারের কে থাকে ওরা দেখে ফেললে সমস্যা হবে। তখন আহমেদ বলল, কেন সমস্যা হবে, কিসের জন্য? আমি তো তোমার কাছে ফল বিক্রি করি, সামনে একজন ফল বিক্রেতা। তোমার জন্য টেনশন হচ্ছিল, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। আমি ভেবেছি হয়তো তুমি শহর থেকে এসেছো এখানে থাকার জন্য। তখন মেয়েটি বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শহর থেকে এসেছি আর এখানে থাকি, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আর আমি যাব, আসলে একটু শহরে গিয়েছিলাম তো, সেখান থেকে আজকেই এসেছি। আর তুমি এখানে আমাকে না বলে এসো না আর, ঠিক আছে? আহমদ তখন বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আহমদকে সে বেশ কিছু মিষ্টি দিয়ে দিল তার মায়ের জন্য। বলল কি যে এই জিনিসগুলো তোমার মায়ের জন্য নিয়ে যাও, ঠিক আছে? আর তোমার মা ভালো আছেন তো? মেয়েটি বেশ তড়িঘড়ি করছিল, খুব তড়িঘড়ি করে আহমদকে ভেতর থেকে বের করে দিল। বের করে দিয়ে বলল, তোমার সঙ্গে পরে কথা হবে, বাবা মা চলে আসলে সমস্যা আছে। তারপর আহমদ দেখলো মেয়েটি তার সামনে দরজা বন্ধ করে দিল। আহমদ রহস্য কিছু বুঝতে পারছে না, বেশ অদ্ভুত তো। তারপর সে সেই মিষ্টির টোপলাটা নিয়ে বাড়িতে চলে আসলো। বেশ কিছু মিষ্টি ছিল তার ভিতরে। আহমদ যখন সেখান থেকে বাড়ি আসছিল তখন কেন জানি না মেয়েটার কথা বারবার চিন্তা হচ্ছিল। মেয়েটা তার সঙ্গে ভালো আচরণ করে সবকিছুই করে, কিন্তু সেখানে যেতে নিষেধ করেছে, যদি তার সঙ্গে দেখা না হয়। আসলে এই কয়েকদিন আহমদ তার সঙ্গে থেকে থেকে তাকে খুব ভালো লেগে গিয়েছে। তাকে ছাড়া আর কোনো কিছু যেন তার ভালো লাগছিল না। তার প্রতি একটা অন্যরকম মায়া মহব্বত আহমদের জন্মগ্রহণ করেছিল তার অন্তরের ভিতরে। তাহলে কি মেয়েটা তাকে ভালোবাসে না, নাকি ভালোবাসে? যদি নাই বাসে তাহলে তো এরকম ভাবে আমাকে বলতো না, আর আমাকে এরকম যত্নাত্মীয় করতো না। সম্ভবত তার পরিবারের জন্যই আমার সঙ্গে এমনটা করেছে। আহমদ এরকম করে আরও কয়েকদিন ফল বিক্রি করলো, কিন্তু কেন যেন তার মন থেকে সুমাইয়ার কথা কোনোভাবেই যাচ্ছিল না। তার প্রতি আহমদের এক অন্যরকম চাওয়া পাওয়া এবং ভালোবাসা ছিল, কিন্তু আহমদ তাকে ছাড়া যেন কোনো কিছু ভাবতেই পারছিল না। এর মাঝখানে কয়েকদিন সময় কেটে গেল। আহমদ প্রতিনিয়ত এরকমভাবেই ফল বিক্রি করতে যেত এবং সেখান থেকে ফেরত আসতো। মাঝখানে আহমদ চিন্তা করলো আবার একদিন সেই বাড়িতে যাবে, কারণ তাকে না দেখে একটুও সে সেখানে থাকতে পারছিল না এবং তার খুবই খারাপ লাগছিল যে তাকে ছাড়া এরকমভাবে এরকম দিন কাটানো, কারণ তাকে তো সে ভালোবেসে ফেলেছে। সেদিনকে আবার চিন্তা করলো যে সে সেই বাড়িতে যাবে। তখন প্রায় বিকেল বিকেল অবস্থা, দুপুরের পর বিকেল বিকেল। ওই সময়টাতে ওই জঙ্গলের ভিতরে কেউ যাতায়াত করে না সাধারণত। পুরাতন রাস্তায় কাজ থাকলে মানুষ যায়, তাছাড়া যায় না। আহমদ সেই রাস্তা ধরে সেই বাড়ি পর্যন্ত চলে গেল। ততক্ষণে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। সন্ধ্যার মাগরিবের আজান দেয়নি। আহমদ গেট খুলে ভেতরে প্রবেশ করলো। তারপর আহমদ চিন্তা করলো যে সে গেটটা আজকে ও ধাক্কা দিয়ে খুললে হয়তো খুলে যাবে। তারপর সে ধাক্কা দিতেই গেটটা খুলে গেল। আহমদ দেখলো ঘরের ভিতরে ঠিক সেরকম শান্ত এবং ঠান্ডা পরিবেশ। ঘরের ভিতরে আজকে লাইট জ্বালানো এবং খুব অন্যরকম পরিবেশ। সে ঘরে ঢুকতেই পেছন থেকে দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল এবং আচমকা সে আজকে সুমাইয়ার রূপ দেখে সম্পূর্ণরূপে চমকে গেল, কারণ তার শরীরের গঠন আচমকা চেঞ্জ হয়ে গিয়েছে। প্রায় 6 ফুটের মতো লম্বা সে, এবং সেই সঙ্গে তার চোখ জ্বলজ্বল করছে, তার চুলগুলো হাওয়ায় ভাসছে এবং সে এক প্রকার উড়ে আহমদের কাছে আসছে এবং আহমদের কাছে এসে বলল যে, তোমাকে না বলেছি তুমি এখানে আসবা না? তুমি আমার অনুমতি এবং না শুনে এখানে কেন এসেছো? তুমি এখানে এসে নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছো আহমদ। তুমি যাও এখান থেকে, এখনই চলে যাও, ওরা দেখে ফেলার আগে এখান থেকে চলে যাও। আহমদ তখন জিজ্ঞেস করলো যে, তুমি কে এবং তুমি এরকম শূন্যে ভেসে আমার কাছে কিভাবে আসলে? আহমদ মেয়েটাকে দেখে সত্যি খুব পছন্দ করত এবং মেয়েটাকে পছন্দ হবার মতোই, কারণ সে খুব সুন্দরী এবং সেই সঙ্গে আহমদের সঙ্গে নিয়মিত সে কথা বলতো। কিন্তু আচমকা আহমদের এরকম একটা রূপ সে যখন দেখতে পারবে সেটা সে ভাবতেও পারেনি। আহমদ তখন তার এরকম রূপ দেখে ভয় পেয়ে মেয়েটা তখন তাকে বললো, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও। যখনই মেয়েটা তাকে ঘোরাতে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে আরেকটা শিংওয়ালা দানবের মতো বিশাল আকৃতি, প্রায় 7 ফুটের লম্বার মতো একজন মানুষ এসে দাঁড়ালেন। তবে তাকে দেখতে মানুষের মতো নয়তো। তিনি তখন রেগে গিয়ে বললেন, কি ব্যাপার ইকরা, তোমাকে না বলা হয়েছে যে মানুষের জগতে এসে এই কাজ করতে? তোমাকে কাজে পাঠিয়েছি আমরা, আর কাজে না এসে তুমি এখানে মানুষের সঙ্গে প্রেম করছো, তাদের সঙ্গে মেলামেশা করছো। এই যুবককে এবং এইখানে কিভাবে এসেছে? সেটা দেখে আহমদ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলল কি যে, ইকরা এ কে, আর তুমি কে? সেই মুহূর্তে সেই জিন লোকটি বলে উঠল, আমি একটা জিন, আর আমাকে তুই চিনতে পারছিস না? এত বড় সাহস তোর, তুই এখানে এসেছিস আর একটা পরীর সঙ্গে মিশছিস? তোর এত বড় সাহস, তোকে আমরা মেরেই ফেলবো। ঠিক সেই মুহূর্তে ইকরা সেই জিনটাকে থামায়। আচমকা আহমদ মেয়েটির নাম ইকরা শুনে তখন বলে কি যে, তোমার নাম ইকরা আর তুমি কোনো মানুষ নও, তুমি একটা জিন মেয়ে। ইকরার
চোখ দিয়ে তখন গলগল করে পানি পড়তে শুরু করে। বলে কি যে, হ্যাঁ আহমদ, আমি একটা জিন, আর আমি কোনো মানুষ নই। আমাকে এখানে পাঠানো হয়েছিল অন্য একটা কাজে, কিন্তু সেদিন আমার তোমার সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায়, এবং সেদিন প্রথমবার তোমাকে দেখে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। কারণ তোমার মতো এরকম সহজ সরল, এরকম ভালো একটা ছেলে, যে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মায়ের সেবা করে, এবং এত ভালো একজন মানুষ আমি কখনোই কোনোদিন দেখিনি। আমি কিভাবে যে একটু একটু করে তোমার প্রেমে পড়ে যাই আমি সেটা জানি না। তবে আমাকে এখন ওদের কথাই শুনতে হবে। আমাকে যদি জিনের কাবিলায় থাকতে হয় তাহলে ওদের কথা মতো চলতে হবে। সত্যি কথা, আমি তোমার সঙ্গে কোথাও যেতে পারবো না, আর আমি ওদের হাতে বন্দি। তুমি চলে যাও, তুমি এখানে আর এসো না। ঠিক সেই মুহূর্তে জিনটা বলল কি যে, এটা বলে তো হবে না, কারণ ও এখানে এসে আমাদের সম্পর্কে জেনে গিয়েছে। এখন ও চাইলেও এখান থেকে ফেরত যেতে পারবে না। ওকে যেতে হলে এখান থেকে মারা গিয়ে তারপর যেতে হবে, তাছাড়া ও যেতে পারবে না। ও আমাদের সম্পর্কে জেনে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে আহমেদের চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো, কারণ ইকরাও তাকে ভালোবাসে, এটা সে জেনে গিয়েছে এবং বুঝে গিয়েছে। যদি ইকরা বলতো যে আমি তোমাকে ভালোবাসি না, এখান থেকে চলে যাও, তখন হয়তো একটা কথা ছিল। কিন্তু এখন সে কিভাবে এখান থেকে যাবে? কারণ তার প্রেমিকা এখানে রয়েছে, ইকরা এখানে রয়েছে। সেই মুহূর্তে সে জিনটি তখন আহমদকে মারার জন্য আসলো। ইকরা তখন বলল, না, ওকে মেরো না, তোমরা ওকে ছেড়ে দাও, তোমরা সর্দারকে কিছু বলো না, দয়া করে কিছু বলো না। আমি সত্যি অনেক লজ্জিত, আমি সত্যি আমি তোমাদের সকল কথা শুনবো, তোমরা যে কাজ দেবে সেই কাজই আমি কোনো প্রশ্ন ছাড়া করব। কিন্তু ওকে ছেড়ে দাও, ওকে দয়া করে তোমরা উত্ত্যক্ত করো না, ওকে কোনো প্রকার ক্ষতি তোমরা করো না, ওকে যেতে দাও এখান থেকে। আহমদ তখন ইকরাকে বলল, ইকরা, আমি তোমাকে ভালোবাসি ইকরা। আহমদের এই কথা শুনে ইকরা তখন বলল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু কিছু করার নেই, আমাদের দুইটা জগৎ আলাদা, এবং আমরা যে জগতে থাকি সেই জগতে কোনোভাবেই আমরা একত্রিত হতে পারবো না। আমাদের সর্দার বিষয়টা কোনোভাবেই মানবেন না। আর আমি তোমাকে ভালোবেসেছি এই কথা যদি সর্দার জানতে পারে, তাহলে উনি আমাকে এবং তোমাকে দুজনকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে মারলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। সেহেতু তুমি চলে যাও এখান থেকে, তুমি যাও, তোমার দোহাই লাগে, না হলে ওরা আমাকেও মেরে ফেলবে। এই কথা শোনার পর তখন আহমদ ওইখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং দরজাটা অটোমেটিক্যালি রেগে যায়। আহমদ সেখানে বসে কান্না করতে থাকে। অনেকক্ষণ কান্না করেও সে কোনো সুরাহা করতে পারে না। আহমদ সেদিনকে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর প্রায় প্রত্যেক দিনই সে ইকরার জন্য কান্না করত। তার আসল নাম তো ইকরা, তার নাম সুমাইয়া নয়, বরঞ্চ সে মেয়েটার জন্য নিয়মিত কান্না করত। তার মা তাকে দেখে বলল, কি হয়েছে বাজান, তুই এরকম সবসময় অন্য মনস্ক থাকিস, কেমন যেন মন খারাপ করে থাকিস। তখন তার মাকে সমস্ত ঘটনা সে খুলে বলল কি যে, এরকম একটা মেয়ে, হ্যাঁ ও তো আমার এখানে আসতো প্রতিদিন, তুই যখন চলে যেতি তখনই আমার কাছে আসতো, মাঝে মধ্যে এসে আমাকে রান্না করে দিত, তারপর আমাকে বিভিন্ন খাবার এনে খাওয়াতো, বলতো ও নাকি তোকে চেনে, কিন্তু কয়েকদিন ধরে সে আসছে না। আহমদ তখন ইকরার কথা শুনে সে সত্যি তার প্রতি আরো বেশি গাঢ় প্রেমে গভীর হয়ে যায়। কারণ সবসময় আহমদের একটাই চিন্তা ছিল, কোনো মেয়ে যখন আসবে তখন তার মাকে হয়তো ঠিকঠাক মতো দেখবে না, কিন্তু ইকরা তার নিজের অজান্তেই তার মাকে সেবা যত্ন করত এবং সমস্ত কিছু জানতো সে, এবং আহমদ যে তাকে ভালোবাসে সেটাও সে জানতো। এবং সব মিলিয়ে ইকরা তার জীবনে এসেছিল এক অন্যরকম অধ্যায় হয়ে, কিন্তু ইকরা তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। এরকম করে 2-3 দিন কাটলো, সে খুব দুঃখের মধ্যে ডুবে থাকতো। কিন্তু 3-4 দিন পর থেকে সে যখন ফল নিয়ে বাড়িতে ফিরত, তখন তার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। ঘটনাগুলো এমন ছিল, সে যখন ফল নিয়ে আসতো, কোনো এক অদৃশ্য শক্তি তার ভ্যান থেকে ফলগুলো ফেলে দিত, আর কেউ সেই ফলগুলো চুরি করে নিয়ে যেত রাত্রেবেলা। এরকম তার সঙ্গে বেশ কিছুদিন ঘটতে শুরু করলো। তার ব্যবসায় আস্তে আস্তে ধস নামতে শুরু করলো, কারণ প্রতিনিয়ত যদি পুঁজি নষ্ট হয়ে যায় তাহলে তো কোনোভাবেই সে ব্যবসা সে চালিয়ে নিয়ে যেতে পারবে না। তার ভীষণ মন খারাপ হতে শুরু করলো। সে চিন্তা করলো, এই জিনিসগুলো কারা করছে, একটা অদৃশ্য শক্তি, তাহলে কি সে জিনিসগুলো পিছু ছাড়েনি? ঠিক ওরকমই এক রাত্রেবেলা সে তার ফলগুলো নিয়ে বাড়িতে ফিরছিল। তার পুঁজিবাদটা একদম প্রায় শেষ অবস্থায়। এদিকে তার পরিবারে একটা অভাব চালু হয়ে গিয়েছে। এই অভাবের মধ্যে সে কোনোভাবেই সেখান থেকে যেন উত্তরণ করতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে খেয়াল করলো যে তার ফলগুলো কেউ বা কারা নিয়ে যাচ্ছে, এবং সে বুঝতে পারলো সেই জিনগুলো। ঠিক সেই মুহূর্তে সেই জিনগুলোকে কেউ আটক করলো এবং আটকে বলল কি যে, তোদের এত বড় সাহস। এবং কিছু মুহূর্ত পরে সে খেয়াল করলো সেখানে আর কেউ নয়, সেখানে তার পরিপ্রেমিকা ইকরা দাঁড়িয়ে আছে। ইকরা তখন বলল, আমি সত্যি এই জিনিসগুলো মেনে নিতে পারছিলাম না। আমি আমার জগতে গিয়ে ভালো ছিলাম বলতে, তুমি তোমার এখানে সুস্থ স্বাভাবিকতা আছো, সেটা আমাদের সর্দার আমাকে ওয়াদা করেছে যে
তুমি এখান থেকে চলে আসার পর তোমাকে আর কোনো ক্ষতি করবে না, কিন্তু আলটিমেটলি সেই সমস্ত জিনেরা তোমাকে উত্ত্যক্ত করছিল। সেই জন্য আমি আমার সর্দারের কথা রাখতে পারলাম না, এবং আমার সর্দার আমাকে যা শাস্তি দিবেন আমি মেনে নিতে রাজি আছি, এবং সর্দারের সমস্ত কথা আমি শুনতে রাজি আছি। এখন সর্দার যা বলবেন সেটা আমাকে শুনতে হবে, কিন্তু তুমি ভালো থাকো। ঠিক সেই মুহূর্তে আহমদ ইকরার হাত ধরে বসলো, বলল যে তুমি যেতে পারবে না। ইকরার হাত অন্য কোনো জিন ধরে নিয়ে যাচ্ছিল, এবং সেই সঙ্গে আহমদও তার হাত ধরেছিল, এবং কিছু মুহূর্তের মধ্যে আহমদ খেয়াল করলো সে জিনের জগতে চলে এসেছে ইকরার সঙ্গে। ইকরা তখন বলল, তুমি এটা কি করলে? তুমি আমার সঙ্গে কেন আসলে? আমার সঙ্গে আসলে ওরা তোমাকে মেরে ফেলবে, কিন্তু তুমি এখানে কেন আসলে? সে তখন ইকরাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার সঙ্গে থাকবো এবং তোমাকে কোথাও যেতে দিব না। তুমি আমাকে কেন ছেড়ে চলে আসলে? আমার জীবন একদম দুর্বিষহ হয়ে উঠেছে। ইকরা তখন বলল, এটা কোনোভাবে সম্ভব না আহমদ, তুমি চলে যাও, তুমি ফিরে যাও, আমার জিন্দারা তোমাকে আবার ফেরত দিয়ে আসছি। ওরা সত্যি তোমাকে বাঁচতে দিবে না। এখানে এসেছো সর্দার যদি কোনোভাবে জানতে পারে, তাহলে সর্দার সত্যি তোমাকে মেরে ফেলবে আর আমাকে শাস্তি দিবেন। সেহেতু তুমি চলে যাও, আমি চাই না তুমি মরে যাও আমার জন্য। আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন হয়তো ভালোবেসে যাব, কিন্তু তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। তুমি অন্য কাউকে বিয়ে করলে ওরা তখন আর তোমাকে ক্ষতি করবে না। আহমদ তখন বলল, না, আমি তোমাকেই বিয়ে করব এবং তোমার সঙ্গেই থাকবো, তাতে আমার মৃত্যু হলে হোক। তখন ইকরা বলল, তোমার মায়ের কি হবে তখন? সেই মুহূর্তে আহমদ বলে উঠল, আমার মাকে তুমি দেখবে, আর আমার মায়ের কিছু হবে না, আমার মায়ের দোয়া আমার কাছে আছে। সেই মুহূর্তে সকল জিনারা তখন জানতে পেরে গেল যে একজন মানুষ এখানে চলে এসেছে। ইকরা এবং আহমদকে তখন রাজ দরবারে হাজির করা হলো। সেখানে হাজির করার পরে তখন ইকরাকে জিজ্ঞেস করা হলো, এই জিনটাকে, এই লোকটাকে তুই ভালোবাসিস তাই না? এই জন্যই আমাদের জিনেদের অঞ্চল তুই বদনাম করেছিস, কেন করেছিস এটা সেটা বল। তখন জিনের সর্দার একথা বলতে আহমদ তখন বলে উঠল, আপনি জিনের সর্দার, আপনি তো নির্দয় কিভাবে হতে পারেন বলুন তো? আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা ভালোবেসেছি, একে অন্যকে ভালোবেসেছি, আর আপনি কেন আমার উপর এরকম নির্যাতন চালাচ্ছিলেন? ঠিক সেই মুহূর্তে সেই জিনের সর্দার বলেন কি যে, তোমার উপর কেন নির্যাতন চালাতে যাব? তুমি তো সেখান থেকে চলে গিয়েছিলে, সেটাই আমাদের এখানকার যে সেনা আছে তারা বলেছে। তখন এই কথা বলতেই আহমদ বলল যে, না, আমার ফল কিছুদিন ধরে নষ্ট করছে, আমার ব্যবসায় ক্ষতি করছে, তা না হলে তো ইকরা আমার কাছে যেত না, এবং সেজন্যই গিয়েছে। কিছু জিন আছে যারা কিনা আমার ক্ষতি করছে। সেই মুহূর্তে সেই অন্য দল জিনকে ডেকে পাঠানো হলো এবং বলল, ওরা কি বলছে? ও কি সত্যি কথা বলছে? জিনটা তখন বলল, না। ঠিক সেই মুহূর্তে ইকরা বলে উঠল, ও একদম সত্যি কথা বলছে, আমি প্রমাণ দিতে পারি। দুজন জিনকে এনে সে প্রমাণ দিল, এবং ঠিক সেই মুহূর্তে জিনের সর্দার বললেন, তাহলে ওর সম্পর্কে যত কথা তুই বলেছিস সব মিথ্যা কথা বলেছিস? ইকরা তো তাহলে সেই কাজগুলো সঠিকভাবে করেছে, তাহলে ওর কাজের ক্রেডিট তুই নিয়েছিস, এবং ক্রেডিট নিয়ে তুই তোর কথা আমাকে বলেছিস, ইকরাকে আমাদের কাছে ভুল বুঝিয়েছিস। হ্যাঁ, ও একটা অপরাধ করেছে, ওকে পৃথিবীতে পাঠিয়েছিলাম মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয় বা মানুষ সম্পর্কে কিছু রিসার্চ করতে, এবং আরো অন্য অনেক কাজে পাঠিয়েছিলাম, কিন্তু ও একটা মানুষকে ভালোবেসে ফেলেছে, এটা ওর অপরাধ। কিন্তু ও আলটিমেটলি একটা মেয়ে, এবং মেয়ে হয়ে ছেলের প্রেমে পড়বে সেটা স্বাভাবিক বিষয়, সেটা সে ভুল করেছে। কিন্তু তুই তো আরো বড় ভুল করেছিস, তুই আমাদের দ্বারা একজন মানুষকে হত্যা করাচ্ছিলি, আর ওর বিচার আমরা আলাদা করব, কিন্তু তোর বিচার আমরা এমনভাবে করব। ঠিক সেই মুহূর্তে দুজন জিন এসে সেই বড় জিনটাকে ধরে নিয়ে যায়, বলে কিছু ওকে কারাগারে নিক্ষেপ করো, ও আমাদের সম্পর্কে মিথ্যা কথা বলেছে, এবং ওকে যে কাজে পাঠিয়েছিলাম সেই কাজ না করে বরঞ্চ ও আমাদেরকে ধোঁকা দিয়েছে। আর ইকরা, শোনো, আমাদের জিনের জগতের কিছু নিয়ম আছে, সেই নিয়ম বহির্ভূত কাজ করলে আমরা সেটাকে অবশ্যই বরদাস্ত করব না। তোমার হাতে দুইটা অপশন, তুমি যেহেতু ছেলেটাকে এই পর্যন্ত নিয়েই চলে এসেছো, তাহলে তোমার হাতে অপশন 1, তুমি তার সঙ্গে আজীবনের জন্য এখান থেকে চলে যাবে, আর কোনোদিন এখানে ফেরত আসতে পারবে না। তোমার মধ্যে থেকে জিনেদের ক্ষমতা এবং আমাদের গোত্রের যে সিল আছে সেটা তুলে নেওয়া হবে, এবং তুমি কোনোদিন আমাদের গোত্রে ফিরে আসতে পারবে না। ঠিক সেই মুহূর্তে ইকরা বলল কি যে, আমি আহমদকে ভালোবাসি এবং ওকে ভালোবেসে সারা জীবন ওর সঙ্গে থাকতে চাই, আমি আর এখানে কোনোদিন ফিরে আসবো না, আমি ওর সঙ্গেই থাকবো। সর্দার তখন বললেন, ঠিক আছে, তুমি তোমার নির্ণয় নিজে নিয়েছো এবং তুমি তার সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, ঠিক আছে, চলে যাও। ঠিক সেই মুহূর্তে ইকরার অন্যান্য ভাই বোন এবং তার পরিবারে যারা আছে সকলে বলল, তুই ওর সঙ্গে কি কতদিন থাকতে পারবি? যদি কোনো সমস্যা হয় তখন তুই এখানে আর ফিরত আসতে পারবি না। তখন ইকরা বলল, আমি ওকে ভালোবাসি এবং ওর সঙ্গে আমি থাকতে চাই, এবং ওকে আমি আমার মন থেকে ভালোবেসে ফেলেছি। তোমরা সকলে জানো, একবার জিন বা পরি যাকে পছন্দ করে
তাকে কোনোদিন ছেড়ে যেতে পারে না, সে তো আমিও তাকে কোনোদিন ছেড়ে যেতে পারবো না এবং তার সঙ্গেই আমাকে আজীবন থাকতে হবে। তখন ইকরা এবং আহমাদের চারপাশে একটা অলৌকিক আলো জ্বলে ওঠে এবং বেশ খানিক্ষণ পর আহমাদ খেয়াল করে সে তার বাড়ির কাছাকাছি একটা জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ইকরা তখন আহমাদকে জড়িয়ে ধরে বলে কি যে সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমার সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই, আমাকে ভালো রাখতে পারবে না? ইকরা এই কথা বলে যখন আহমাদের দিকে তাকায়, আহমাদ বলে যে আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো এবং আমার কাছে রাখবো। ইকরা ওখান থেকে চলে আসার পর তার কাবিলার নাম এবং সেখানকার কিছু ক্ষমতা হারিয়েছে, কিন্তু তার মধ্যে জিনিয়াদের সেই ক্ষমতা এবং পরের ক্ষমতা রয়েছিল। তা দিয়ে সে আহমাদের ব্যবসা একটু একটু করে বড় হতে সাহায্য করে এবং কয়েক বছরের ভিতরে আহমাদ তার ব্যবসার পরিস্থিতি পরিবর্তন করে ফেলে এবং শহরে সে বিশাল আকৃতির একটা ফলের দোকান দেয়। তারপর থেকে আহমাদ এবং ইকরা একত্রে আছে এবং তারা একে অন্যকে ভালোবেসে তার সমস্ত শক্তি ছেড়ে দিয়ে ইকরা আহমাদের কাছে চলে আসে এবং তারা এখনও সেই শহরে বসবাস করে, কিন্তু হয়তো তার আশেপাশের প্রতিবেশীরা জানে না যে তারা একজন জিনের সঙ্গে বসবাস করে। ইকরা কখনো বাসা থেকে বের হন না, বের হলেও খুব সাবধানতার সঙ্গে রাত্রেবেলা আহমাদের সঙ্গে বাইরে আসেন এবং তারা এখনও সেই শহরে খুব সুখে শান্তিতে বসবাস করছে। তাদের ব্যাপারে কেউ জানেন না, এমনকি তাদের পরিচয়ও কাউকে তেনারা কখনো দেননি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি এই পর্যন্ত ছিল। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ কন্টিনিউ আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। আপনারা যখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।